আসসালামু আলাইকুম। আজ 14 জুন রোববার রাত 9টা। আমি হাজারিকা প্রতিদিন নিউজ চ্যানেল থেকে জয়নাল হাজারি খবর পড়ছি। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহকে। তিনি গতকালই আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছেন। আমরা প্রথম থেকে শুনছিলাম আমাদের এই ধর্মমন্ত্রী হার্ট অ্যাটাকে মারা গেছেন। হার্ট অ্যাটাক হয়তো তার হয়েছিল, কিন্তু তিনি মারা গেছেন এখন রিপোর্ট এসেছে মূলত করোনাতে। কিন্তু করোনায় আক্রান্ত হলে প্রথমে 4-5 দিন গলায় ব্যথা হয়, গলা থেকে ভাইরাসটি বংশ বৃদ্ধি করে সরাসরি বোঝা যায় যে এটা লাংসে বা ফুসফুসে আক্রমণ করে। সেখানে গিয়েও বিভিন্ন রকমের সিমটম, শ্বাসকষ্ট হয়, জ্বর হয়, কয়েকটা দিন কষ্ট দেয় এইভাবে। কিন্তু আমাদের এই ধর্মমন্ত্রী তার আগে কোনো সিমটম বা করোনা আক্রান্ত হয়েছেন এমন কোনো কথা শুনি নাই। তো সেটা যাই হোক, হঠাৎ করেই নাসিম ভাইয়ের পরেই আবার ধর্ম প্রতিমন্ত্রীর এই মৃত্যু মানুষকে খানিকটা আতঙ্কিত করেছে ঠিকই। তারপরও মানুষের মধ্যে ডর ভয় হলে যেভাবে একটা সচেতনতা আসে, এটা মনে হয় যেন এখনো সেরকম লক্ষণ দেখা যাচ্ছে না। যাই হোক, আমি ধর্মমন্ত্রী সঙ্গে কিছু স্মৃতিকথা আছে, সেগুলো আজ আর উল্লেখ করতে চাই না। শুধু তার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আল্লাহর পথেই মানুষকে, অর্থাৎ হজে নেয়া আনা সহ এসব ব্যাপারে দায়িত্বেই ছিলেন। তো আল্লাহ তাকেও নিয়ে গেলেন। আপাতত আমাদের আর তো কিছু করার নাই, শুধুমাত্র তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে নিবেদন করতে পারি আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। আমার কাছে আরো একটি মৃত্যুর খবর হচ্ছে, আমার অনেকটা কাছের লোক আব্দুল হাই মিলন, গতকাল তার পিতাও ইন্তেকাল করেছেন। আমি আব্দুল হাই মিলনের বাড়িতেও গেছি কয়েকবার, তার মধ্যে তার বিয়ের সময়ও গেছি। আব্দুল হাই মিলন 1 মে তারিখে মৃত্যুবরণ করেছিল। ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করেছিল। তার সঙ্গে একটা পর্যায়ে গ্যাপও হয়েছিল, কিন্তু ছাত্র জীবনে বা আমরা 2001 সাল পর্যন্ত একটা যোগাযোগ ছিল। যদিও সে 2000 সালে ঢাকায় চলে এসেছিল। ঢাকাতেই প্রথমে আমাদের আরেকজন ব্যবসায়ীর সঙ্গে একত্রিত হয়ে স্টেডিয়াম মার্কেটে ব্যবসা শুরু করে। পরে ব্যবসায় সে অনেক সাফল্য পেয়েছিল এবং বিভিন্নভাবে যোগাযোগ করে সে সৌদি বা আরবিদের সঙ্গে যোগাযোগ করে এলাকায় অনেক মসজিদ, মক্তব ইত্যাদি স্থাপন করেছে। কিন্তু তার বাবার সঙ্গে আমার কখন দেখা হয়েছিল বা কথা হয়েছিল আমার মনেই পড়ে না। এতটা তার সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম যে আমি তার বাড়িতেই অনেকবার গেলাম, কিন্তু কোনোদিন তার বাবার সঙ্গে কথা হয়েছে কিনা বা দেখা হয়েছে কিনা জানি না। এটাতে এই জিনিসটাই প্রমাণ হয়
যে মানুষটা খুবই নিশ্চয়ই নিরিবিলি প্রকৃতির ছিলেন। তো তিনি আজকে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালেও আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। তার জন্যও আল্লাহর কাছে এই নিবেদনে করি, আল্লাহ তাকেও এই দুর্দিনে বেহেশত নসিব করুন। আমার ছাত্র জীবনে বিশেষ করে যখন বিরোধী দল হিসাবে 69-70 গণ আন্দোলনের রত ছিলাম, যখন এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম, বক্তা হিসাবে প্রায় যেখানে উপস্থিত থাকতাম আমাকে ভূমিকা পালন করতে হতো এবং আমার বক্তৃতার শেষে কবিতা বলা। এখনো আমি যখন আমার লাইভে কথা বলি, ইউটিউবে কিংবা ফেসবুকে, আমি আমার কথা শেষ করি কবিতা দিয়ে। যদিও আমার মাসিক ভাষণগুলো ওটা ছিল বাধ্যতামূলক, কিন্তু এই সংবাদ বুলেটিনে সেটা আর আনি না, কারণ এটার ধারা ভিন্ন। যেমন আগের সব ভাষণেই শেষের দিকে জয় বাংলা বলা বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন সেটা আর বলি না, কারণ এটা হচ্ছে অরাজনৈতিক বিষয়, মানুষকে খবর দেয়া, এটা দলমত নির্বিশেষে সবাই শুনে। সুতরাং জয় বাংলা যদি বলি তাহলে হয়তো মনে হতে পারে বা এটা একটা দলীয় প্রচারণা। আসলে জয় বাংলা শব্দটাকে জাতীয়ভাবেই সবাই গ্রহণ করা উচিত, কারণ জয় বাংলা বলেই তো আমরা যুদ্ধ করেছি, জয় বাংলা বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি। তবুও এখনো যেহেতু সরকারিভাবে জয় বাংলা কথাটাকে আমাদের সার্বজনীন হিসেবে ঘোষণা দেয়া হয় নাই, সেই জন্যই আমি আমার সংবাদ বুলেটিনে সেভাবে বলি না। তো আমি যেটা বলছিলাম যে আমার ওই সময়কার বক্তৃতায় কবিতা থাকতো শেষে, আর আমার লাইভ মাসিক ভাষণেও থাকতো। কবিতার মধ্যে আমার একটা খুবই প্রিয় কবিতা ছিল প্রিয় কবির। আমার প্রিয় কবি হচ্ছিল তখনকার সময়ে সুকান্ত। আমরা কবি কিশোর সুকান্ত বলেই তাকে অভিহিত করতাম। এই সুকান্তের ছোট্ট 4 লাইনের একটি কবিতা তখনকার সময় আমার খুব বেশি প্রিয় ছিল। কবিতাটা ছিল, মৃত্যুর জানাজা মোরা কিছুতেই করিব না পাঠ, কবরেরও ঘুম ভাঙে জীবনের দাবি আজ এতই বিরাট। এই কবিতাটার কথা এখন যখন মনে পড়ে যে ঠিকই আমরা এখন আর মৃত্যুর জানাজা কেন জানি পড়তে পারছি না। সেই কবি কিশোর কখন বলেছিল, মৃত্যুর জানাজা মোরা কিছুতেই করিব না পাঠ। এখন এটা নিষিদ্ধ নাই, কিন্তু আমরা মৃত্যুর জানাজায় যেতে পারছি না। সেদিন নাসিম ভাইয়ের জানাজায় যাতে লোক সমাগম না হয়, নানক ভাই বারবার ঘোষণা দিচ্ছিলেন। যাই হোক, নাসিম ভাইয়ের জানাজায়ও যেতে পারি নাই, আমাদের শেখ আবদুল্লাহ ধর্মমন্ত্রীর জানাজায়ও যেতে পারি নাই, আমার আপন ভাইয়ের জানাজায়ও যেতে পারি নাই। আমার মনে হচ্ছে একসময় হঠাৎ একটা পরিস্থিতিতে, এটা মনের আবেগের কথা বলছি, মনে হচ্ছিল যে ঢাকা ছেড়ে ফেনীতেই চলে যাই, সেখানেই বসবাস করি, কারণ ঢাকাতে তখন খুব প্রকোপ বেশি। ঢাকাতে তখন প্রকোপটা খুব বেশি করোনার। আর এখন মনে হচ্ছে ফেনী ঢাকাতেই ভালো আছি। ফেনীতে কিন্তু ঢাকার থেকে এখন প্রকোপ অনেক বেশি। যদিও প্রতিদিন আমি ফেনীর খবরগুলো পড়ছি, কিন্তু যে খবর আমি পড়ে যাচ্ছি তার বাইরেও খবর আছে, এর বাইরেও জগৎ আছে, আমরা জানি না। একটা গানও আছে কি জানি এরকম, এর বাইরেও জগৎ আছে তোমরা জানো না। আসলে এর বাইরেও খবর আছে, আমরা জানি না। এখন একটা বিষয়ে, দুটো বিষয়ে আমি একটু চিন্তিত, সোজা কথা এটা।
যেমন স্কয়ার হসপিটালের আইসিইউ প্রধান, ইম্পালস হসপিটালের আইসিইউ প্রধান, বিআরবি হসপিটালের আইসিইউ প্রধান, ঢাকা মেডিকেলের আইসিইউ প্রধান, এরা সবাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আমি বলছিলাম যে বিষয়টা আমাকে চিন্তিত করেছে যে আইসিইউ প্রধানরা কেন? আইসিইউ প্রধান মানে এই যে হসপিটালগুলোর কথা বললাম, অনেক বড় ডাক্তার, এই ডাক্তাররাই, প্রধানরাই এই বড় বড় হসপিটালের মৃত্যুবরণ করেছে করোনায়। আমাদেরকে যেভাবে করোনা থেকে বাঁচার জন্য বলা হচ্ছে, ভাবছিলাম তারা কি সেগুলো পালন করেননি, অথবা কি তারা পালন করলেও যেহেতু তারা করোনা রোগের কাছাকাছি ছিলেন সেজন্যই আক্রান্ত হয়ে গেলেন কিনা। এরাই যদি মারা যায় তো কি পদ্ধতি নিয়ে, কি ব্যবস্থা নিয়ে আমরা বাঁচবো বুঝে মাথায় আসে না। এত বড় বড় ডাক্তাররা, সচেতন মানুষরা জীবন দিল করোনায়, তো আমরা সেজন্য এটা ভাবছিলাম। আরেকটা জিনিস ভাবছিলাম, পশু পক্ষীর কথা বিভিন্ন সময় বিভিন্ন রকম এসেছে। কখনো বলা হচ্ছে পশুদের খালি হাতে ধরা যাবে না, ধরলেও সাবান দিয়ে হাত ধুতে হবে, তবে তাদের মধ্যে করোনা সংক্রমিত হয় না। কিন্তু আজকেই আমি, অবশ্য এটা আমি আগেই বলে রাখি, বিষয়টা কতটুকু তথ্য নির্ভর সত্য জানি না, আজকেই আমি ফেসবুকের খবরকে সবসময় পুরোপুরি অথেন্টিক বলা যায় না, তবে একটা খবর আমার কাছে এসছে যেটা মিথ্যা প্রচার করার কোনো কারণ নেই। মিথ্যা অনেকে ইচ্ছাকৃতভাবে প্রচার করে, ইচ্ছাকৃতভাবে ফেসবুকে বলে, কিন্তু আমার কাছে একটা ভিন্ন রকমের খবর আছে, যেটা এটা মিথ্যা হতেও পারে কিন্তু মিথ্যা বলার আপাতত কারণ আমি দেখি না। সেটা হচ্ছে মৌলভীবাজারের ৬,০০০ গরু করোনায় আক্রান্ত হয়েছে। তাহলে তো গরুর মাংস খাওয়াও ঝুঁকিপূর্ণ, তাহলে গরুর কাছে যাওয়াও তো ঝুঁকিপূর্ণ। এখন সেটাই আমি আপনাদের দেখাতে চাই। এটা ফেসবুকে দেখালাম, আবার এবার ইউটিউবে দেখালাম। এই গরুটার মতো ৬,০০০ গরু আক্রান্ত হয়েছে। সুতরাং গরুর সম্পর্কেও কি করতে হবে, আমার মনে হয় স্বাস্থ্য বিভাগকে চিন্তা করতে হবে এবং একটা সিদ্ধান্ত নিয়ে দিতে হবে যাতে মানুষের কোনো ক্ষতি না হয়। এবার আমি সরাসরি খবরে যাওয়ার আগে একটা বিষয়ে ভবিষ্যৎবাণী করে রাখতে চাই, সেটা হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি এই করোনা কালেও দেশে একটা ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে। বিদ্যুৎ পরিস্থিতি বলতে আমি বলছি না যে বিদ্যুৎ চলে যাবে, বিদ্যুৎ ঘাটতি হবে, বিদ্যুৎ থাকবে না, এটা নয়। প্রায় প্রত্যেক জায়গা থেকে প্রতিদিন খবর আসছে, আগে যেখানে বিদ্যুৎ বিল ১০০ টাকা ছিল, প্রত্যেক জায়গাতেই তার ডবল ২০০ টাকা আসছে। যদিও একটা যুক্তিতে বলা হচ্ছে আগে ২৪ ঘন্টা বিদ্যুৎ ছিল না, বলতে গেলে গ্রামে গঞ্জে ৪ ঘন্টা বিদ্যুৎ ছিল, এখন প্রায় ২০ ঘন্টা বিদ্যুৎ থাকে, ৪ ঘন্টা হয়তো বা থাকে না, বেশিরভাগ জায়গায় ২৪ ঘন্টাই থাকে। সেজন্য বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে বেশি, বিলও আসছে বেশি। এইসব যুক্তি তর্ক কথা আমি কিছু বুঝি না, কিন্তু চতুর্দিক থেকে যেভাবে হাহাকার শুরু হয়েছে, যেমন আজকেই বিকেলে আমার ফেনী অঞ্চলের আলোকদিয়া, ভালুকিয়া,
বা মোটবি অঞ্চল, এসব অঞ্চল থেকে অনেক ব্যক্তি ফোন করেছে যে কি ব্যাপার, আমি আগে 600 টাকা বিল দিচ্ছি, এখন 1200 টাকা। এটা প্রথমে বোধহয় আমি বলেছিলাম, এই জিনিসটা হয়েছিল আমাদের ফুলগাজী অঞ্চলে। এখন প্রতিদিনই আমাদের, এবং কি আমি একদিন চেয়ারম্যান বললে মানে আরএবির চেয়ারম্যান সাহেবের সঙ্গে সরাসরি কথা বলছি, এটা দেখালাম, এবং উনি একটা সন্তোষজনক বা যুক্তিযুক্ত উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে করোনার প্রকোপ গেলে আমরা এগুলো সমন্বয় করব, আগে কি ছিল পরে কি হয়েছে, আসলে মধ্যখানে কি হয়েছে, আমাদের লোকেরা তো বাড়ি বাড়ি গিয়ে এখন রিডিং করতে পারছে না, ফলে কিছু ভুল ত্রুটি হয়তোবা কিছু এদিক ওদিক হবে। কিন্তু এখন সেটা এত বেশি ভাবে, এত ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে যে একসময় মানুষ বোধহয় রাস্তায় নেমে যাবে। সেজন্য আমি বিদ্যুৎ বিভাগের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টার দিকে নজর দেন। এটা নতুবা দেশ জাতি এবং মানুষের জন্য ক্ষতিকর হবে, একটা বিপর্যয় ঘটতে পারে। এবার আমি সরাসরি খবরেই চলে যাচ্ছি। নিউজ হচ্ছে ফেনীতে চিকিৎসক, নার্স, পুলিশ সহ 29 জনের করোনা শনাক্ত। এটা হচ্ছে খবর, উপরের পাওয়া খবর, কিন্তু ভিতরে আরো অনেক ঘটনা আছে। যেমন রামপুর থেকে যেই উপসর্গ নেয়া করোনা রোগীটি পালিয়ে গেছে, তার কোনো খবর এখনো পাওয়া যায়নি বা তাকে ধরাও যায়নি। সুতরাং নিশ্চয়ই সেও বিভিন্ন জায়গায় এটা ছড়াচ্ছে, কারণ তার উপসর্গ ছিল। যেগুলোর উপসর্গ থাকে না, বলা হচ্ছিল যে তারা ছড়ায় না, কিন্তু যেটা রামপুর থেকে পালিয়েছে ওটার উপসর্গ ছিল। ফেনীতে নতুন করে আরো 29 জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ সদস্য রয়েছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ রবিবার নোয়াখালীর আব্দুল মালেক উকুল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেরিত প্রতিবেদনে 30 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। সদরে 5 জন, দাগনভূঞায় 12 জন, ফুলগাজীতে 11 জন, সোনাগাজীতে 1 জন। সদর উপজেলায় 5 জনের মধ্যে 1 জন চিকিৎসক রয়েছেন, তিনি ফেনী ডায়াবেটিক হাসপাতালে কর্মরত। ফুলগাজী উপজেলায় 1 জন সিনিয়র নার্স, স্টাফ নার্স ও 2 জন পুলিশ সদস্য রয়েছেন। দাগনভূঞা উপজেলায় 12 জনের মধ্যে 6 জনই একই পরিবারের। তারা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকার বাসিন্দা। অপর 4 জনের মধ্যে 1 জন পুলিশ ও 1 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ফেনীতে বেতনের দাবিতে পৌরসভার অর্ধশতাধিক পরিচ্ছন্নতা কর্মীর বিক্ষোভ। ফেনীতে বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। রোববার সকালে ফেনী পৌরসভা প্রাঙ্গণে 2 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে অর্ধশতাধিক পরিচ্ছন্নতা কর্মী। পরে পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটারের আশ্বাসের প্রেক্ষিতে তারা বাড়ি ফিরে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচ্ছন্নতা কর্মী বলেন, প্রতিদিনই আমরা কাজ করি, আমাদের কোনো ছুটি নেই। এর মধ্যে গত 2 মাস ধরে বেতন ও ঈদের বোনাস পাননি কোনো পরিচ্ছন্নতা কর্মী। আমি গতকালই এ সম্পর্কে একটা খবর পড়েছিলাম। সেই খবরে বলা হচ্ছিল যে পৌরসভার প্রায় 200 কর্মী অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা ইতিমধ্যে 2-3 মাসের বেতন পায় নাই। ঠিকাদারেরা তাদের 4-5 বছর আগের বিলও পায় নাই। এখন পৌরসভা ফান্ডের একটা ফান্ডে একটা টাকাও নাই। সরকার যদি একবার কয়দিন আগে দিয়েছে, এখন যতদিন না দিবে, যতদিন পর্যন্ত সরকার ভর্তুকি না দিবে, ততদিন সেই 3 মাস, 4 মাস, 6 মাস জানি না, ততদিন এই লোকগুলো অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেল বলে আমার মনে হয়। এখন পৌর কর্তৃপক্ষকে বলি, এটার সমাধান কি হবে, কি ভাবে করা যাবে, দ্রুত বৈঠকে বসে সরকারের সঙ্গে যোগাযোগ করে হোক, নিজেরা নিজের ট্যাক্স টোক্স ইত্যাদি আদায় করে হোক, নিজের কর্মীদের বেতন নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। সোনাগাজীতে অর্থনৈতিক অঞ্চলের নামে ভূমি দস্যুরা চলছে জবরদখল।
জয় আরিফ পাঠিয়েছে। সোনাগাজী এবং মিরসরাইয়ের সীমানাবর্তী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক অঞ্চলকে কেন্দ্র করে চলছে ভূমিদস্যুদের জবরদখল। অর্থনৈতিক অঞ্চলের জন্য 27,500 একর জমি ভূমি অধিগ্রহণের জন্য 4 ধারায় কৃষকদের নোটিশ দেওয়া হয়, অথচ কিছু ভূমিদস্যু এই অর্থনৈতিক অঞ্চলের সাধারণ কৃষকের জমি ভূমি অধিগ্রহণ করা হয়েছে বলে জবরদখলের পায়তারা করছে। এবং কি আমরা দেখতে পেরেছি এই অর্থনৈতিক অঞ্চলে ভূমিদস্যুরা সাধারণ কৃষকের জমি দখল করে বিশাল এলাকা জুড়ে গড়ে তুলেছে মাছের খামার। এমনকি স্থানীয় কৃষকরা এর প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ও প্রশাসনের কাছে ঘুরে বেড়াচ্ছেন। এই ব্যাপারে আমাদের কাছে কিছু ভিডিও আছে। আমরা এখনো খবরের সঙ্গে ভিডিও যুক্ত করার টেকনোলজিটা ভালোভাবে বা পুরোপুরি আয়ত্ত করতে পারি নাই। দাগনভূঞা মরে যাওয়া নারীর পরিবারের 6 জনের করোনা। দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীর পরিবারের 6 সদস্য আক্রান্ত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আজ রোববার নোয়াখালীর আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে নমুনা পরীক্ষা প্রতিবেদনে দাগনভূঞা উপজেলার 12 জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে আজিজ ফাজিলপুর এলাকার নেয়াজ মেম্বার বাড়ির মারা যাওয়া শামসুন নাহারের পরিবারের 6 সদস্য রয়েছেন। এছাড়া একজন পুলিশ সদস্য, একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। অপর 4 জনের মধ্যে 2 জন পৌরসভা ও 2 জন সদর ইউনিয়নের বাসিন্দা। 6 জুন শনিবার রাতে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান শামসুন নাহার। পরদিন রোববার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পর ওই দিনই দুপুরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার খবর পাওয়া যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুবায়েত বিন করিম জানান, একই পরিবারের 6 জন সহ নতুন শনাক্ত হওয়া 12 জনকে হোম আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। এটা পাঠিয়েছে রুবেল। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্যবিধি মানতে বলায় চা দোকানে আড্ডারত বখাটে যুবকদের হামলায় কোরআনে হাফিজ ছেলে ও প্রতিবন্ধী বাবা সহ 4 জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে 12 জুন শুক্রবার, পরশুদিন বিকেলে ছাগলনাইয়া উপজেলার 5 নম্বর মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে। এ ব্যাপারে প্রতিবন্ধী, এটা কালকে বসছিলাম মনে হয় যেন, মহামায়া ইউনিয়নের এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম বাদী হয়ে 13 জুন শনিবার ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার 5 নম্বর মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জৈনিক ফারুকের দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে কতিপয় যুবক আড্ডা দিচ্ছিল। এ সময় প্রতিবন্ধী আবুল কাশেমের ছেলে হাফেজ মোহাম্মদ নোমান করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে চা দোকানে আড্ডারত যুবকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বখাটে যুবক হারিস, কপিল, সোহেল, হানিফ ও নাইম সহ তাদের কতিপয় সহযোগী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হাফেজ মোহাম্মদ নোমানের উপর হামলা চালিয়ে বেদম মারধর করে। আহত অবস্থায় উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাকে। ফেনীতে মেস থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার। ফেনীতে মেস থেকে জসিমউদ্দিন 50 নামে এক টিউবওয়েল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শহরের রেলগেটের গুদাম কোয়ার্টার এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত জসিম নোয়াখালী জেলার ময়দি থানা দাসেরহাট নোয়াইনুই গ্রামের মফিজুল্লাহর ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, জসিম টিউবওয়েল বসানোর কাজ করতেন। গত 7-8 মাস ধরে রেলগেটের গুদাম কোয়ার্টার এলাকার একটি মেসে সিঙ্গেল রুমে একা ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তিনি তার কক্ষের দরজা বন্ধ করে ঘুমোতে যান। শনিবার সকালে তাকে আর কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি করতে থাকে। পরে ঘর থেকে দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে রুমের দরজা ভেঙে তার
জসিমের মরদেহ উদ্ধার করে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য, পরশুরামে কিস্তি আদায়ে তৎপর এনজিও কর্মীরা। পরশুরামের বিভিন্ন এনজিও সংস্থার সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিস্তি আদায়ে তৎপরতা শুরু করেছে। উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের কিসমত টেটেশ্বর গ্রামের মৃত জহিরুল হকের স্ত্রী পারুল বেগম একটি এনজিও থেকে ৩০,০০০ করে মোট ৬০,০০০ টাকা ঋণ নিয়ে ছেলেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দিয়েছিলেন। ছেলের অটোরিকশার উপার্জনেই চলে ৪ জনের সংসার ও এনজিওর কিস্তি। কিন্তু হঠাৎ করেই করোনা ভাইরাস শুরু হওয়ার পর অঘটিত লকডাউনে কর্মহীন হয়ে পড়ে তার সন্তান। ফুলগাজীতে একই গ্রামের ৮ জন সহ পুলিশের ২ এসআই করোনা শনাক্ত। ফুলগাজীতে ১৪ জুন রোববার নতুন করে একই গ্রামের ৮ জন সহ পুলিশের ২ এসআই করোনা শনাক্ত হয়েছেন। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্রামের ৮ জন রয়েছেন ওই গ্রামের করোনা শনাক্ত ব্যক্তি। ৫৫ জানান, তাদের মধ্যে ৮ বছরের একটি মেয়ে শিশু, ১৬ বছরের এক স্কুল ছাত্র, ২২ বছরের এক কলেজ ছাত্র রয়েছে। অপর ৪ জনের বয়স ৫২, ৩২, ৩৫। ফুলগাজী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ.বি.এম. মোজাম্মেল বলেন, গত ২রা জুন ওই ব্যক্তি ৫৫ জ্বর সর্দি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করে গত ৬ জুন ওই ব্যক্তির করোনা পজিটিভ ফলাফল আসে। পুলিশের ২ সহকারী উপপরিদর্শক সহ বাকিদের ৬ জুন নমুনা সংগ্রহ করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হলে আজ সকালে তাদের করোনা পজিটিভ আসে। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এই ঘটনায় রোববার সকালে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য বিভাগের এক লোকজন আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করে দিয়েছেন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কুতুবুদ্দিন বলেন, রোগী আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকরা সব দেখে শুনে পরবর্তী ব্যবস্থা ও করণীয় ঠিক করবেন। পরশুরামের মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান সহ ৩ মেম্বার, পরশুরাম থানার এএসআই, হাসপাতালের ২ স্বাস্থ্যকর্মী সহ মোট ৮ জন করোনায় আক্রান্ত। বারেক মজুমদার এটা পাঠিয়েছে, আমরা মির্জানগরের চেয়ারম্যান আক্রান্তের খবরটি গতকালই দিয়েছি এবং সেখানেই বোধহয় আমরা বলেছিলাম তার এই মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যানের কোনো উপসর্গ ছিল না। যেহেতু উপসর্গ না থাকলে এটা ছড়াচ্ছে না বলা হলো, এখনো এটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কিছুটা সন্দিহান বা দ্বিধাদ্বন্দ্বে আছি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেই এটা বলা হয়েছে। সেজন্য ভুট্টু যখন তার স্বাভাবিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছিল, তার জন্মদিন পালন করেছিল, অফিসে যাওয়া আসা করছিল, তখন ওই অঞ্চলের লোকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। কিন্তু যখন আমি বলেছিলাম উদ্বেগের কোনো কারণ নাই, যেহেতু এটা ছড়াবে না, এখন দেখা যাচ্ছে হয়তোবা, আমি সন্দেহ করছি যে এখন হয়তোবা তার করোনার উপসর্গ দেখা দিয়েছে। করোনা উপসর্গ দেখা দিলে সে যেই হোক, যে কোনো ভাবেই হোক, তাকে আইসোলেশনে নিতেই হবে। নতুবা যেভাবে করোনা ছড়াচ্ছে, যেভাবে আমাদের বড় বড় ডাক্তাররা মারা যাচ্ছে, যেভাবে মন্ত্রীরা মারা যাচ্ছে, যেভাবে সাধারণ মানুষ মারা যাচ্ছে, এই মৃত্যু হার আরো বেড়ে যাবে, আরো অনেক বেড়ে যাবে। এমনিতেই প্রতিনিয়ত খবর আসছে বাংলাদেশ কত নম্বরে, বাংলাদেশ দ্রুত, ইন্ডিয়া, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও অতি দ্রুত এই করোনার সংক্রমিত হচ্ছে। সুতরাং করোনার যাদের মধ্যে সংক্রমণ দেখা দিয়েছে, কোনো অবস্থাতেই তাদেরকে বাইরে রাখার, আইসোলেশনে না রেখে বা হাসপাতালে না রেখে বাইরে রাখা যাবে না। এ ব্যাপারে প্রত্যেকটি নাগরিককেই কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। খুদা হাফেজ।